এবং আপনারা জানাতে পারেন আপনাদের বিভিন্ন কথা। আমরা সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে, প্রথমেই আমাদের আজকের অতিথি। এবং আপনার একটা ভিডিও আছে আমাদের, অলরেডি আমরা পোস্ট করেছি আমাদের পেজে, সেখানে যে আপনি চাইলে দেখতে পারেন। এবং সেই আমাদের আছে কারা কারা অতিথিরা উপস্থিত আছেন এখানে, এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিল যারা সেরা তারা মোটামুটি সবাই আজকে আছেন। সো আজকে এটা স্পেশাল একটা এপিসোড হবে ইনশাআল্লাহ। এবং ঈদের শুভেচ্ছা আরো একবার আপনাদের সবাইকে। শুরু করছি আমাদের আজকের ভোটাফান। আসসালামু আলাইকুম লিসেনার্স, ঈদ মোবারক। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি তো আপনার মেসেজ পেয়েছিলাম 1 মাস আগে, 8 তারিখে আসতে হবে। আসলে 8 তারিখ রাসেল ভাই। জি, তো ইনশাআল্লাহ রাসেল ভাই আজকে যে প্রথম ঘটনাটা শেয়ার করব, উনি আমার পরিচিত এক বড় ভাই, খুবই পরিচিত, খুবই ক্লোজ এক বড় ভাইয়ের ঘটনা। আসলে ঘটনাটা অনেকদিন আগের, নিজের গ্রামের বাড়ির ঘটনা আর কি। তো ওই খুলনা সেটের ঘটনা রাসেল ভাই আজকে শেয়ার করছি আর কি। তো উনি যখন ক্লাস 9-10 পড়েন তখনকার ঘটনা। তো ঘটনা শুরু করবার আগে আমি কিছু হিন্ট আর কি দিতে যাচ্ছিলাম রাসেল ভাই। তো আমি যার ঘটনা বলছি, নাফিজ ভাওনার বাবা খুব পরেশগার একজন মানুষ ছিল। তো নামাজ খুব 5 ওয়াক্ত নামাজ তাদের বাসায় সবাইকে পড়তে প্রেশার দিতেন তিনি। তো বাবার ভয় তারা সবাই নামাজ পড়তেন। তো ঘটনাটা ঘটতে থাকে, তার বাবা যখন তাহাজ্জুদ নামাজ পড়া স্টার্ট করেন একদম পার্মানেন্টলি প্রতিদিন, তার ঠিক 3 থেকে 4 মাস পর এই ঘটনাটা ঘটতে থাকে আর কি। ঘটনাটা মানে কি রাসেল ভাই, এটা তার প্রত্যক্ষ করতে থাকে তখন যখনই তার বাবা তাহাজ্জুদ নামাজ পড়তে রাতের বেলা দাঁড়াতেন আর কি। রাতের 3 ভাগের 1 ভাগ বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আর কি। তো ফজরের আজান হতে 2-1.5 ঘন্টা আগে তোর বাবা তার অনেক বড় করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো তাহাজ্জুদ নামাজ পড়া স্টার্ট করার 4 মাস পর, তার 3 থেকে 4 মাস পরে আর কি, তো আপনার দেখা যেত যে পুরো বাসাটা ঠান্ডা হয়ে যেত যখনই তার নামাজ পড়া স্টার্ট হতো। মানে যখনই, মানে ওনার কথা কি, যখনই আল্লাহু আকবার বলতেন তখনই পুরো বাসা ঠান্ডা হয়ে যেত একদম। আর টিনের চালের উপরে এরকম শব্দ আসতো যেমন হয় কেউ যেন ডাব ছুঁড়ে মারছে বা কিছু একটা বড় বড় পাথর ছুঁড়ে মারছে টিনের চালে। তো সারা রাত তারা ঘুমাতে পারতো না, এমন দিন গেছে সারা রাতই ঘুমাতে পারেন। তো তার বাবা যতক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়তো ততক্ষণ এই শব্দগুলো। তো তার বাবা ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজের অন্যান্য আমল সবগুলো করতেন। আচ্ছা, তো তারা খুব মানে ফেড আপ হয়ে গেছিল এই যন্ত্রণায়। তত পরে তার বাবাকে তারা বলে যে আপনি তাহাজ্জুদ নামাজ একটু ছোট করে পড়েন, কারণ এরকম শব্দ হতো। তার বাবা তো টের পেত, এই ফ্যামিলির সবাই টের পেত। তো তার ঘরের চারিপাশে কোনো ধরনের গাছ টাছ তেমন একটা ছিল না। লাউ গাছ ছিল ঘরের কোনায়, আর সামনে সবজি বাগান ছিল। তেমন কোনো উঁচু গাছ ছিল না যে ডাল ভেঙে পড়বে, অথবা ডাব টাবের গাছ আর কি, যে ডাব পড়বে টিনের চালে, এরকম কোনো শব্দ হওয়ার চান্সই নেই। কিন্তু তারা প্রতিদিন এই জিনিসটা লক্ষ্য করতো। যদিও ঘটনাটা আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা প্রত্যক্ষ না, মানে মিল নেই আর কি। এটা একটা আমি ঘটনার আগে বলে নিলাম আর কি, যেহেতু ওই এলাকাটা একটু এরকম প্রবণ, মানে একটু ভয়, মানে এরকম প্রবণ ছিল আর কি। তো ঘটনার দিন চলে যায় আসলে। সেদিন আপনার উনি ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ক্রিকেট খেলতে গিয়েছিল। তো খেলা যেদিন শেষ হয়ে যায়, তো সেদিন সন্ধ্যার দিকে তারা রওনা দিয়ে দেয়। আর তার নাফিজ ভাই, তার এক ফ্রেন্ড ছিল তার সাথে, ফ্রেড দোস্ত নাম। তো তারা 2 জন ডিসাইড করে যে আমরা বাড়ি ব্যাক করবো, বাকিরা ব্যাক করবে না, তারা পরের দিন ব্যাক করবে। আর রেগুলার রাসেল ভাই তারা গ্রামের মাঝখান দিয়ে, মানে তাদের বাড়ি থেকে 3-4 মাইল দূরে ছিল ওই যে জায়গায় খেলা হয়েছে। তো হেঁটেই আসতে হবে, তেমন কোনো ট্রান্সপোর্ট ছিল না। এখন তো অনেক ট্রান্সপোর্ট সুবিধা হয়েছে, আগে এত সুবিধা ছিল না। ইলেকট্রিসিটিও তার বাড়িতে ছিল না। তো রাতের বেলা যে কেউ মুভ করতে গেলে, কোথাও গেলে টর্চ সাথে নিতই। তো সেই টর্চ নিয়ে তারা রাস্তাতে নেমে যায়, বাড়ির দিকে রওনা দেয়। তো তারা জানতো যে কিছু রাস্তা হেঁটে যেতে হবে, কিছু রাস্তা ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে। তো যেটুকু রাস্তা হেঁটে যাওয়ার কথা, ততটুকু রাস্তা অর্ধেক যাওয়ার পর একটা বাজার পায়। তো যেহেতু অনেক দূর হাঁটতে হবে, তারা কিছু মুখে দিয়ে নেয়, হালকা জিনিস মুখে দিয়ে, তারপরে তারা হাঁটা স্টার্ট করে। রাস্তার মাঝখান থেকে হাঁটার পর ডিসাইড করে যে এই রাস্তা দিয়ে যদি হাঁটতে থাকি তাহলে আরো দূর লাগবে, আমি ক্ষেতের মাঝখানে চলে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। তো টর্চ তো রাসেল ভাই সবসময় মারে, একটু মেরে সামনে যতটুকু দেখা যায় ওইটুকু রেখে আবার অন্ধকারে হাঁটতে থাকে। তো ওই সময়টা ছিল রাসেল ভাই প্রচন্ড শীতকাল, মানে কুয়াশার জন্য আপনি টর্চ লাইট দিয়ে যতটুকু মারা যায় অতটুকু প্রপারলি দেখা যায় না। কুয়াশার জ্বালায় আপনার সামনের মানুষজনকেও দেখা যাচ্ছে না, মানে সামনে যদি 2 হাত সামনে মানুষ থাকে, এত কুয়াশা যে দেখা যাচ্ছে না। তো তারা হাঁটছে, ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হঠাৎ করে ধপাস করে তার ফ্রেন্ড একটা গর্তে পড়ে যায়। আচ্ছা, তো গর্তে পড়ে যাওয়ার পরে তিনি টর্চ মেরে গর্ত থেকে পা উঠায়। তো গর্তের ভেতরে কিছু বাঁশ থাকবার কারণে পাটা ছিঁড়ে যায় আর কি। আচ্ছা, ছিলে যায়।
তো তিনি কি করেন, তার ফ্রেন্ডটাকে নিয়ে গাছের নিচে বসা, এবং তারা বুঝতে পারে তার একটা কবরের মাঝখানে, মানে তার ফ্রেন্ড একটা কবর ভেঙে পড়ে গেছে। খুব আহামরি বড় কবর না রাসেল ভাই, ছোট ছোট কবর, মিডিয়াম সাইজের কবর আর কি। তো ওই বাঁশ ছিল ভেতরে, বাঁশের ভেতর সহ একদম বেশ ভালো গর্তে পড়ে গেছে। তো উনি কি করছে, ওনার ফ্রেন্ডকে হেল্প করে উপরে উঠানোর পর একটা গাছের পাশে এসে, গাছের নিচে এসে বসিয়েছে। তো অন্ধকারে যতটুকু আলো মারা যায়, কেউ আছে কিনা হেল্প চাওয়ার জন্য। তো উনি একবার টর্চ মেরে আবার টর্চ বন্ধ করে তার ফ্রেন্ডকে পাশ থেকে কিছু ঘাস নিয়ে এসে ওই ঘাসটা চিপে তো ওই যে জায়গায় কেটেছে সে জায়গায় লাগিয়ে দিচ্ছিল। আচ্ছা, এমন সময় রাসেল ভাই ওই যেই জায়গায় কবরটা ভেঙেছে সেই জায়গা থেকে একটা সাউন্ড আসতে থাকে, যে বাচ্চারা খেলছে এমন সাউন্ড। আর ওনাদের তো রাসেল ভাই ওই জায়গাটা পরিচিত, এমন না যে তারা আগে এই প্রথম এসছে, এর আগেও তারা এরকম অন্ধকারে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। তো আগেও খেলতে মানে যেই জায়গায় খেলতে গেছিল তারা আগে ওই জায়গায় খেলতে গিয়েছিল। আচ্ছা, তো যার ফলে তারা এটা তাদের ফার্স্ট অ্যাটেম্প্ট না। তো তারা জানে যে এই এলাকায় এরকম কি কে কি আছে, কারা আছে, তারা তাদের মুখস্থ আর কি। তো তার ভাষ্য মতে যে এই আশেপাশে আধা কিলোমিটারের কোনো ঘর বাড়ি ছিল না, বাচ্চা আসার কথা তো প্রশ্নই আসে না। তিনি তার ফ্রেন্ডকে একটু বসিয়ে ওই কবরটা দেখতে যান, যে কতটুকু ভাঙলো কবরটা দেখার জন্য, কারণ এই কবরটা ভেঙেছে এই অন্ধকারের ভিতরে, কতটুকু ভাঙলো এটার সাথে কিউরিয়াসিটির কারণে সে কবরটার কাছে যায়। আচ্ছা, কবরটার কাছে যাওয়ার পর সে টর্চ মারে দেখে যে একটা পোর্শন পুরো ভেঙে নিচে চলে গেছে, আর কিছু বাঁশ সরে যাওয়ার কারণে একটা ডেড বডি দেখা যাচ্ছে। ডেড বডি তো আসল ভাই আসলে একটা লাশ দেখা যাচ্ছে সেখানে। তো মানে উনি বলে যে মাটি দেখেই বোঝা যাচ্ছে যে একদম রিসেন্ট কবর, এটা 2 দিন হয়তো বা 3 দিন আগের কবর। গন্ধ আসছে ভেতর থেকে, পটকা একটা গন্ধ আসছে। উনি কি করলেন, আবারও তার ফ্রেন্ডের দিকে ব্যাক করতেই ফ্রেন্ডের কাছে তখনও পৌঁছায় নাই, সাউন্ড এরকম আসতে থাকে বড় বড় করে, মা মা। আচ্ছা, স্পষ্টগুলো বাচ্চারা মা মা করে ডাকছে। উনি খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পর চিৎকার, রাসেল ভাই আসলে ওই জায়গাটা বসে তিনি চিৎকার দেওয়া স্টার্ট করে যে কেউ আছে কিনা, হেল্প করেন আমাদের। এইটা আরো বেড়ে যায় তখন যখন তিনি তার ফ্রেন্ডের কাছে যে ধরতেই তার ফ্রেন্ড পড়ে যায়, মানে ফ্রেন্ডটা অজ্ঞান হয়ে গেছে। মানে বলছে উনি, ওনার কথা যে ওর নিঃশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস চলছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার কারণটা কি ওই মুহূর্তে তো জানা যাচ্ছে না। তো ফ্রেন্ডটাকে তো বাড়িতে নিয়ে যেতে হবে, তাকে নিজে যেতে হবে, এখানে কোনো বিপদ ঘটতে পারে। তো দুয়া যতটুকু পড়া যায় পড়ছে, আর ফাঁকে ফাঁকে মানুষের হেল্প চাওয়ার জন্য আশেপাশে টর্চ মারছে, কেউ আছে কিনা জিজ্ঞেস করে। ফ্রেন্ডটাকে একা ফেলে যেতেও পারছে না যদি কোনো বিপদ ঘটে। তো 10-15 মিনিট পরে রাসেল ভাই কারো পায়ের হাঁটার শব্দ শোনা যাচ্ছিল, যে কারণ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ওপাশ থেকে কে আসছে। তো ঘাস মারিয়ে কেউ আসছে এরকম বোঝা যাচ্ছে। তো টর্চ মেরে একটা লোক এসছে। তো ওই লোককে বলে যে ভাই আমাদেরকে বাসা পর্যন্ত আগায় দিতে হবে, আমরা একটু বিপদে পড়ে গেছি এই জায়গায়, আমার ফ্রেন্ডটা পা কেটে গেছে আর অজ্ঞান হয়ে গেছে। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। উনি মানে ওই লোকটা কোনো কথা বললো না। তো উনি কাঁধের মধ্যে নিয়ে এক হাত ওনার কাঁধে আর এক হাত ওনার হাতে, এভাবে কষ্ট করে প্রায় 2 মাইল উনি হেল্প করে রাসেল ভাই। এরকম হেল্পও মানুষ করতে যায় না তো রাতে, খুবই স্বাভাবিক। আর তখন রাতে উনি বলে যে আমার ঘড়িতে আমি দেখি যে তখন রাত 9:13 বাজে। আমি তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে বাড়িতে পৌঁছাই। তখন 10:10 বাজে। তো বাড়ির সবাইকে তিনি এই ঘটনাটা বলে যে এই ঘটনা, ও তো অজ্ঞান হয়ে গেছে, ওর পা থেকে রক্ত বেরোচ্ছে, এখন ওর বাসায় ওকে দিয়ে আসতে হবে। ওই পর্যন্ত তার ফ্রেন্ডের কিন্তু রাস্তা জ্ঞান ফেরে নাই। আচ্ছা, তখন পর্যন্ত জ্ঞানটা ফেরে নাই। আচ্ছা, তো ওই যে লোকটা যে দিয়ে গেল তাকে ধন্যবাদ জানানোর সুযোগ পায় নাই। উনি ব্যাক করতেই দেখে যে লোকটা নাই ওই জায়গাতে, মানে ঘরের মধ্যে ফ্রেন্ডকে বসিয়ে আশেপাশে টর্চ মেরে দেখে যে লোকটা ওই জায়গায় নাই। তো তিনি কি করলেন, তার ফ্রেন্ডকে তার বাড়িতে পৌঁছে দিলেন, বলে যে অজ্ঞান হয়ে আছে, তো ওকে একটু যে জায়গায় কেটে গেছে সে জায়গায় একটু যতটুকু পারে অ্যান্টিসেপ্টিক দিয়ে কিছু দিয়ে যতটুকু রাখে, সকাল পর্যন্ত অ্যাটলিস্ট ওই জায়গাটা কোনো যাতে ক্ষত না হয়। আর তো ঘরের ভিতরে সে চলে আসে। পরের দিন সকালবেলা জানতে পারে যে জ্ঞান ফেরে নাই। জ্ঞান ফিরছে সকাল 10টার দিকে, কিন্তু জ্ঞান ফেরার পর ওই ছেলে কাউকে চিনছে না, তার ফ্রেন্ড কাউকে চিনছে না। এখন রাসেল ভাই তখন শুরু হয়ে গেল, মানে তথাকথিত সিস্টেম। রাসেল ভাই গ্রামের কবিরাজ নিয়ে আসলো। তো তার কথা মতো যে কবিরাজ যত ঝাড়ফুঁক, কিন্তু আসল তো মনে হয় একটা দুয়া বা সূরা কিছু একটা কাজে লাগে। কিছুক্ষণের মধ্যে তার ফ্রেন্ড, এই তথাকথিত নিয়ম রাসেল ভাই চলে গেছে। তো ওই কিছুক্ষণ পর ওনার ফ্রেন্ডের জ্ঞান ফেরে, এবং জ্ঞান ফেরার পর সবাইকে চিনতে পারে। তো এক ফাঁকে উনি জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুই কালকে অজ্ঞান হয়ে গেছিলি, তোর কি কিছু মনে আছে কিনা? তো তিনি একটা কথা বললেন ফেরদৌস ভাই, যে তুই যখন টর্চ নিয়ে কবরের কাছে গেলি, ওই টর্চ মারার সাথে সাথে আমি কবরের উপরে 2টা বাচ্চা দেখি। আচ্ছা, এবং 2টা বাচ্চা খিলখিলিয়ে হাসছে, বড় করে হা করে,
এইটা দেখে আমি চিৎকার দিব, এমন সময় আমার কানের মধ্যে কে জানি একটা বাচ্চা এসে হাত দিল। আমি পিছনে তাকাতেই আমার আর চেহারা কিছু মনে নাই, আমি অজ্ঞান হয়ে যাই। এইটা বলার পরে এলাকার লোকজনকে নিয়ে রাসেল ভাই সবাইকে নিয়ে ওই কবরস্থানে যাওয়া হয়, যে আসলে এখানে একটা কবর ভাঙা পড়ে গেছে গতকাল রাতে যে ওরা যে এসেছিল তা বুঝা গেছে আর কি। তো ওই যে এলাকার যে লোকের যে জায়গাটা যেখানে কবর যার জায়গা মালিক, তিনি পর্যন্ত এসে বলে যে ভাই 2 দিন আগে তো আমার ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, এই জায়গায় কবর দিয়েছিলাম। তখন উনি রিলেট করলেন যে তাহলে আমি কোনো কিছু অবজার্ভ করি নাই, তাহলে অবজার্ভ যে করেছে আমার ফ্রেন্ডই করেছে। তো কবরটা এখানে দিয়ে এলাকার লোকজন তখন বলেছে যে হুজুর নিয়ে সেই জায়গায় যদি কোনো দোয়া পড়ে দেওয়া যায় খুব ভালো। তো ওনারা চলে আসে বাড়িতে, স্বাভাবিকভাবে চলে আসে। তো 5 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ডটা মারা যায়, যে ফ্রেন্ডটা মানে এই বুঝতে পেরেছি। হ্যাঁ, তো মারা যাওয়ার আগের দিন তার টেম্পারেচার প্রায় 105 ডিগ্রি উঠে যায়। তো সবাই এতটা ঘাবড়ান নাই, ওই কবিরাজ মানে ডাক্তার আনতে আনতেই উনি মারা যান আর কি। ঢাকায় নিয়ে আসার প্ল্যানিং ছিল। তো ওই মুহূর্তে সে প্রলাপ করছিল এরকম যে কবরটা যেন আমার ওইখানে হয়, ওই কবরের পাশে হয়। এই আপনার প্রলাপটা এরকম করছিল যে উল্টাপাল্টা করে, যে আমার কবরটা যেন ওই জায়গায় হয়, মানে ঘরের মধ্যে। পরের দিন সকালে মারা যায় এবং তার শেষমেশ কবরটা রাসেল ভাই ওই জায়গাতেই দেওয়া হয়। আচ্ছা। তো তার ফ্রেন্ডের সাথে এরকম ঘটনা তাকে খুব মানে ভাবায় তোলে, যে আমার ফ্রেন্ড আমার সাথে ছিল, মারা গেল। পরে সে ঢাকায় চলে আসে রাসেল ভাই, কিন্তু ওই জায়গায় আশেপাশে এখন ঘর বাড়ি উঠে গেছে। এখনো ভাইয়া ওই জায়গায় বছরে একবার হলেও বাচ্চাদের শব্দ পাওয়া যায়। আচ্ছা। ওই জায়গাটা এত ফেমাস যে এখনো বছরে একবার কেউ না কেউ ওখানে বাচ্চার একটা আওয়াজ পাই, হয় কান্নার হয় হাসির শব্দ। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আলিফ, চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। আমি একটু ফেসবুকে দেখি যে কার কেমন লেগেছে। আমরা একটা কাজ করি, আমরা পরবর্তীতে বাবু ভাইয়ের কাছে চলে যাই, আর একটা ঘটনা শুনে আসি। এন্ড সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন এন্ড পুরোটা সময় থাকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ঘটনা শুনবেন তাই না, ফেসবুকের সাথে কানেক্টেড থাকবেন, সেটা আশা করবো আর কি। যাই হোক, আমরা চলে যাচ্ছি ঘটনায়। বাবু ভাই আছেন আমাদের সঙ্গে, আমরা নেক্সট ঘটনায় যাচ্ছি। ধন্যবাদ রাসেল ভাই, ঈদ মুবারক সবাইকে। রাসেল ভাই, যে স্টোরিটা শেয়ার করব এটা অ্যাকচুয়ালি বেশ অনেকদিন আগে ঘটে যাওয়া আমার নিজের সাথে। এটা হয়েছিল আপনার রাঙামাটি জেলায়। তখন আমি বিদেশ থেকে প্রথম বাংলাদেশে এসেছি এবং আমার প্যারেন্টস গভর্নমেন্ট সার্ভেন্ট হওয়ার কারণে ওখানে আর কি আমরা বেড়াতে যাই একটা গভর্নমেন্ট স্পটে, নাম বলা যাবে না। আচ্ছা। যাই হোক, তো দিনের বেলা ঘোরাঘুরি করলাম লেকে, এবং রাতের বেলা যেখানে থাকতে দেওয়া হলো জায়গাটা একটা সিকিউরড এরিয়া আর কি। তো ওখানে আপনার যারা সিকিউরিটিতে ছিল তারা আমাদেরকে বললো, মানে আমরা বন্ধুরা ছিলাম একটা অংশে, আচ্ছা, আর ফ্যামিলি ছিল হচ্ছে আপনার ডাকবাংলাতে। তো যাই হোক, তো ওখানে বললো যে এখানে আপনার কি করা যাবে না, মানে কিছু এলাকা আছে এখানে যেতে পারবেন না, রাতের বেলা হাঁটাহাঁটি করবেন না, আপনারা এখানে কথা বলেন, গল্প করেন, যাই করেন এই বারান্দা এন্ড বারান্দার পার্শ্ববর্তী অঞ্চলটা। তো যাই হোক, রাসেল ভাই এগুলা শোনার পরে বুঝলাম, জিজ্ঞেস করলাম কেন যাওয়া যাবে না। বললো যে এটা আশেপাশে বন জঙ্গল এবং সংরক্ষিত এলাকা, সুতরাং এখানে অনেক রকম বিপদ আপদ থাকতেই পারে, পশু পাখি থাকে অনেক সময়, অন্য জায়গা থেকে আপনার বাঘ এসে পড়ে, মানে চিতাবাঘ যেটা, দেন সাপ এসে পড়ে। তো যাক, শুনলাম, শুনে ধরেন রাত পর্যন্ত আর কি বন্ধু বান্ধব আড্ডা মারার পর যখন নাকি প্রায় শেষ রাত, তখন একা একা ভাল লাগছিল না রাসেল ভাই। তো আমি আস্তে আস্তে করে একটা মানে সিগারেট নিয়ে সামনে চলে যাই হেঁটে হেঁটে। হাঁটতে যখন বারান্দায় আসি, বারান্দায় এসে দেখছি যে বেশ নিশুতি রাত, আপনার এই ঝিঝি পোকা ডাকছে এবং বেশ ভালোই লাগছিল। তো তাকায় দেখি যে আপনার সামনে আপনার একটা খোলা জায়গা আর কি, মানে বেশ ওপেন একটা জায়গা মাঠের মতো, এবং মাঠের ওই সাইডে, মাঠের ওখানে আমার বেশ কার্পেটিং করা একটা জায়গা, সম্ভবত হেলিকপ্টার বা কিছু নাম ওখানে, হেলিপ্যাড বা সামথিং লাইক দ্যাট। তার ওই পাশের জায়গাটা আপনার করা আর কি, আপনার ওই গাছগাছালি দিয়ে ঘেরা। তা আমি হঠাৎ চিন্তা করলাম যে জায়গাটা তো বেশ পরিষ্কারই এবং একটা আর্চ লাইট পড়ছে, বেশ এমন একটা হেঁটে যাই সামনে কি আছে। তো হেঁটে চলা শুরু করলাম রাসেল ভাই। হাঁটতে হাঁটতে আপনার ওই পাকা জায়গাটা পার হলাম। পাকা জায়গা পার হয়ে এক সময় প্রান্তে চলে আসলাম যেখানে ঝোপঝাড়। তো ওখানে দাঁড়িয়ে ওই রাতের আলোতেই দেখছি যে বেশ আলো পড়ছে, বেশ জায়গাটা মানে দেখা যাচ্ছে নিচু জায়গাটা। হঠাৎ দেখলাম যে আপনার
একটা ছায়া মূর্তির মতো, হ্যাঁ, মানে দাঁড়ায় আছে ওখানে, বাট মানে ইটস লাইক হিউম্যান শেপ। আমি ফার্স্টে মনে করেছিলাম যে কোনো বানর বা কিছু নাকি, কিন্তু বানর তো আপনার ছোট হয়। কোনো প্রাণী না, বানর ছোট হয়, কুজো হয়ে থাকে, এরকম কিছু, কিন্তু স্ট্রেট দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং খেয়াল করলাম যে চুলগুলো বেশ বড় বড়, কারণ চুলগুলো মানে বাতাসে উঠছে। এরকম অবস্থায় হঠাৎ করে ওই পাহাড়ের কোণা থেকে শাট করে নিচে লাফ দিল। লাভটা হচ্ছে ফ্রি ফলের মতো, আমরা যেরকম বাঞ্জি জাম্পিং করি, কাইন্ড অফ লাইক দ্যাট, এবং নিচে চলে গেল। নিচে চলে যাওয়ার পর আমি একটা মানে ধাক্কা খেলাম যে একটা মানে মানুষ টাইপের কিছু এরকম পাহাড় থেকে লাফিয়ে এরকম, সম্ভব, এবং উচ্চতাটা বেশ অনেক। রাসেল ভাই, নিচে নদীগুলোকে দেখা যাচ্ছে, লেক বা নদী যেটা, সেটা ছোট সংকীর্ণ খুব। তো আমি বেশ মানে হকচকিয়ে গেলাম, বেশ ভয় পেলাম। খুবই স্বাভাবিক। মানে একা আমি দেখলাম যে এরকম ঘটনাটা কি, এবং পরবর্তীতেই মনে হলো যে আমার ঠিক পেছনে মানে সাইড দিয়ে বাতাসের কোন একটা আর কি ঘূর্ণির মতো হচ্ছে আর কি। বাতাস হঠাৎ করে লাইক কুশন করলে যেরকম হয়, এরকম বাতাসের ঘূর্ণির মতো কতগুলো, এবং মনে হচ্ছে যে আমাকে সাইড কাটায় সামনে চলে যাচ্ছে বাতাসটা। তো আমি বেশ ভয় পেলাম এবং আমি হেঁটে হেঁটে চলে আসা শুরু করলাম। এবং যখন আমি ওই ঠিক আপনার বারান্দা দিয়ে ঢুকছি, তখন কিন্তু আমি পিছনে স্পষ্ট মানে একটা হাসির শব্দ শুনছি, লাইক ফিমেল ভয়েস হাসিটা। বাট হাসিটা রাসেল ভাই এতই মানে ডিফারেন্ট ছিল, এটা নর্মালি আমরা যে হাসি সেরকম কিছু না, মানে একটা মেয়ে মানুষ সাধারণ ভাবে যেরকম হাসি সেরকম না, কেমন জানি একটা মানে কণ্ঠটাই জানি কেমন একটা হাসির একটা শব্দ। এবং আমি তাড়াতাড়ি আপনার ভেতরে চলে আসি, এসে আমার রুমের মধ্যে যখন যাই, যে তখন আপনার তাড়াতাড়ি আমি দোয়া পড়ে ওখানে শুয়ে পড়ি। এবং আমি সকালে ওখানকার ওই একজন সিকিউরিটির সাথে কথা বলি যে ভাই আপনার মানা করছিলাম ওখানে যেতে, তো আমি কিন্তু হেঁটে হেঁটে গেছিলাম, এরকম এরকম দেখছি। তো বললো যে আপনি কেন গেছেন, জায়গাটা তো মানে সুবিধা না, অনেক পুরানো জায়গা এখানে, এবং এখানে অনেক উদ্ভট উদ্ভট জিনিস ঘটে। তবে এখানে একজন এই এলাকায় একটা পাহাড়ি মেয়ে এখান থেকে পড়ে আত্মহত্যা করছিল এক সময়, এবং অনেকেই নাকি সেই আপনার পড়ে যাওয়ার জিনিসটা প্রায় এরকম দেখে এখান থেকে। সো বলছে যে হয়তো আপনি দেখতে পারেন এটা, হু নোজ, বাট এরকম বেরোবেন না। এটা শুধু যে পশু পাখির জন্য বলছে সেটা না। এটা ছিল প্রথম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। যাই হোক, আমরা চলে যাব এখন আপনার ভাইয়ের কাছে, তার একটা ঘটনা শুনে আসবো। আমাদের সঙ্গেই থাকুন। ঈদ মোবারক সবাইকে। আসলে ভাইকে ধন্যবাদ আজকে স্পেশাল এপিসোডে আমাকে ইনভাইট করার জন্য। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আরকান্দি নামক একটা গ্রাম এলাকা আছে। সে এলাকায় আমাদের জেলার অত্যন্ত প্রাচীন, খুবই পরিচিত একটা অনেক বড় একটা শ্মশান আছে, যেটা আরকান্দি শ্মশান নামে পরিচিত। তো আজকের ঘটনাটা মোটামুটি ঐকেন্দ্রিক। তো আজকে শুরুতে একটা বিষয় আগে বলিনি, ঘটনার প্রথম অংশ যেটা, সেটা আজকে ঘটনা যাদেরকে নিয়ে, মানে দুই ভাই, একজনের নাম রইসুদ্দিন আর একজনের নাম রহিমউদ্দিন, দুই ভাই। ওনারা পেশায় আসলে কাঠমিস্ত্রি ছিলেন। আচ্ছা। তো ওনারা কাঠমিস্ত্রি কাজ করলেও আসলে নিজেদের ঘর ওনারা আসলে কখনো তৈরি করেন নাই। একটা পর্যায়ে মনে হলো নিজেদের ঘরটা একটা সুন্দর করে করার দরকার। আচ্ছা। তো কারণ ঘর করতে গেলে কিন্তু আমরা গ্রাম দেশে যেটা বলি কামলা আমরা নিয়ে আসি আর কি, বিভিন্ন জায়গা থেকে, মানে কাজে সহযোগিতা করার জন্য। তো ওনারা এরকম একজন কামলা নিয়ে আসলেন। এটা ঘটনা কিন্তু 1985 বা 86 সালের ঘটনা, এটা মানে শুরুর ঘটনাটা। তো একজন কামলা নিয়ে আসলেন। তো কামলা দেখে বুঝতে পারলেন যে ইনি সনাতন ধর্মাবলম্বী লোক। তো আনার পরে তখন কামলাকে বললো যে আপনার কি আরো কোনো সহযোগী লাগবে নাকি আপনি একা পারবেন? বলো আমার কোনো সহযোগী লাগবে না, আমি একাই সব কাজ করতে পারবো, আপনি খালি আমাকে দেখিয়ে দিবেন কি কি করতে হবে। তখন ওই দুই ভাই ওনারা দেখিয়ে দিলেন। ওনারা নিজেরাও যেহেতু কাঠমিস্ত্রি ছিলেন, ওনারা কাজ করেন এবং সাথে ওনাকে কিছু হেল্প করতে বলেন। ওনারা খুব ভালো কাজ করে, অনেকের কাজ উনি একাই করে। আবার যখন খাওয়া দাওয়ার সময় হয় রাসেল ভাই, এখানে আমরা একটা বিষয় জানি যে যারা আমরা গ্রাম দেশে যে কামলা বলি, ওনারা কিন্তু অনেক পরিশ্রম করেন এবং ওনারা কিন্তু খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণ করেন, যেহেতু ওনাদের পরিশ্রমটা অনেক বেশি হয়। কিন্তু উনি খাবার খেতেন খুবই অল্প। ওই যে সনাতন ধর্মাবলম্বী যে কামলাটা নিয়ে আসলো, খুবই অল্প খাবার খেতেন এবং ক্ষেত্র বিশেষে দেখা যায় উনি খাবারই খেতেন না, এমনও হয়ে গেছে। এবং ওই বাড়িতেই পাশে একটা ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরেই তার থাকার ব্যবস্থা করে দিয়েছিল, যে কয়েকদিন কাজ হবে উনি ওখানেই থাকবেন। তো কাজ চলতে চলতে হঠাৎ একদিন সকালবেলা ওনাকে ডাকাডাকি করা হচ্ছে, উনি ঘর থেকে বের হচ্ছে না। যখন অনেকক্ষণ ডাকাডাকি করার পরে ঘর থেকে বের হচ্ছে না, তখন ওরা দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন যে লোকটি আর জীবিত নেই।
তো মনে হয়েছে যে উনি স্বাভাবিকভাবে মারা গেছেন, কারণ বয়স প্রায় ওনার 50+ ছিল। মনে হচ্ছে হয়তো বেশি পরিশ্রম করেছে, স্বাভাবিকভাবে মারা যেতে পারে। কিন্তু রাসেল ভাই উনার যে পরিচয়, ওনার বাড়ি কোথায়, ওনার ফ্যামিলিতে কতজন আছেন, এই মর্মে উনি তেমন কোনো কথা বলেন নাই ওই বাড়ির লোক। আচ্ছা, যার কারণে ওনার বাসা যে কোথায়, লাশ কিভাবে খবর দেবে, এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই। যেহেতু মারাই গেছেন এবং বোঝা যাচ্ছে যে উনি সনাতন ধর্মাবলম্বী, তো তার ধর্ম অনুযায়ী তাকে মানে দাহ করা হবে, এই বিষয়ে তারা সিদ্ধান্ত নেন। এবং স্থানীয় যারা ওই শ্মশানে যে পুরোহিত ছিলেন বা এই পুরানো সংক্রান্ত কাজ যিনি মানে তত্ত্বাবধান করতেন, তার সাথে যোগাযোগ করা হলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাকে দাহ করবো, সিদ্ধান্ত হলো আর কি। তো দাহ যেদিন করা হবে, মানে ওই দিনই হয়তো বিকালের দিকে সময় করেছিল যে আমরা এটাকে দাহ করব। তো যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, মানে ঝমঝম করে বৃষ্টি, এমনিতেও তখন শ্রাবণ মাসের ছিল আর কি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে কোনো মতে মানে এখন সব কিছু ভিজে গেছে, যার কারণে মানে তাকে দাহ করাটা পসিবল হচ্ছিল না। তখন বলে যাচ্ছে ঠিক আছে, দাহ করতে পারছি না, তো ওনাকে আমরা কবর দিয়ে দিই। তো তাকে মানে সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী তাকে যেভাবে কবর দেওয়া হয়, তাকে সেভাবে কবর দিয়ে যে যার মতো চলে আসে। তো ঘটনা রাসেল ভাই প্রথম অংশ এখানেই শেষ। ওনার কথা অনেকে ভুলেই গেছে, যে ধর এরকম একজন লোক আসছিল বা এরকম মারা গেছে, ভুলেই গেছে আর কি। তো অষ্টআশির বন্যা যখন হয়, তখন রাজবাড়ী জেলার কিন্তু 97% অঞ্চলই মানে পানির নিচে তলিয়ে যায়। তো যথারীতি ওই আরকান্দি সহ ওই শ্মশান এলাকাটাও পানির নিচে তলিয়ে গিয়েছিল। এখন একটা দীর্ঘমেয়াদী বন্যাতে মানে সবারই, সব শ্রমিকদেরই তো আসলে কাজ বলতে তেমন কিছু ছিল না। এই যে রইসুদ্দিন এবং রহিমউদ্দিন, ওনাদেরও আসলে কোনো কাজ ছিল না। ওনারা চিন্তা করে আমরা কিভাবে চলবো, তাহলে একটা কাজ করি, আমরা একটু এই কিছুদিন যতদিন বন্যা থাকে আমরা মাছ ধরবো। তো ওনার প্রতিবেশীর একটা নৌকা ছিল, মোটামুটি মাঝারি সাইজের একটা নৌকা। তো ওনারা 2 ভাই এবং ওই প্রতিবেশী 2 জন, এই 4 জন মিলে নৌকায় রাত্রিবেলা মাছ ধরতেন। তো একদিন মাছ ধরতে ধরতে, তো তখন আসলে কিন্তু যে 5 ব্যাটারি টর্চ ছিল, এখন তো সেটা দেখা যায় না আর কি, আমরা দেখেছি এক সময়, কিন্তু ওই সময় আবার 5 ব্যাটারি টর্চ গুলো অনেকের কাছেই থাকতো, বিশেষ করে গ্রামে অনেকের কাছে 5 ব্যাটারি টর্চ গুলো থাকতো। তো ওনারা 5 ব্যাটারি টর্চ দিয়ে রাতের বেলা দেখতেন মাছ, মানে মাছ কোথায় আছে। আর আমরা গ্রাম দেশে যেটা বলি টেটা বলি, টেটা, এই টেটা দিয়ে মাছের শরীর আঘাত করা হয়, তখন মাছ মারা যায় আর কি। তো ওই টেটা নিয়ে ওনারা দেখতেন, যেখানে ওই মাছ দেখতেন ওই টেটা দিয়ে আঘাত করতেন, পরে মাছটাকে নৌকায় তুলে নিয়ে আসতেন। তো এভাবে মাছ ধরতে ধরতে হঠাৎ একটা মানে প্রকাণ্ড আকৃতির একটা মাছ ওনার টর্চের লাইটে মানে ধরা পড়লো আর কি, টর্চের আলোতে ধরা পড়লো। তখন কিন্তু মাছটা মানে সাধারণত দেখা যায় যে যদি বড় ধরনের কোনো আলো মাছের উপর ফেলা হয়, মাছগুলো সাধারণত নড়াচড়া কম করে ওই আলোটা, কিন্তু দেখা যায় মাছটার উপর আলোটা পড়ার পরও মাছটা খুব সাবলীল ভাবে সাঁতার কেটে চলে যাচ্ছে। তখন ওনারা চিন্তা করেন এত বড় মাছ, তাহলে আমাদের অবশ্যই মাছটার পিছনে আস্তে আস্তে পিছু নিতে থাকি। তো ওনারাও আস্তে আস্তে নৌকা নিয়ে মাছটা পিছু নিতে থাকে। এখন দেখে যে মাছটা আস্তে আস্তে ওই শ্মশানের দিকে চলে যাচ্ছে। তো ওনারাও যথারীতি শ্মশানের দিকে চলে গেল। যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ করে তার শ্মশানে কিন্তু অনেক ঝোপঝাড় থাকে, তো একটা ঝোপের মধ্যে মনে হলো মাছটা হারিয়ে গেছে। তখন ওনারা খুব মানে আস্তে আস্তে খোঁজার চেষ্টা করলো, কিন্তু মাছটা কোথাও খুঁজে পাচ্ছে না। তখন ওনারা চিন্তা করলেন এত বড় একটা মাছ যেহেতু এই টুপের মধ্যে আছে, সুতরাং আমরা এই বড় মাছটার কথা কাউকে বলবো না, আমরাই পরের দিন এসে আবার এটাকে খোঁজার চেষ্টা করবো। তো ওনারাও কাউকে কিছু বলেন নাই, কারণ বললেই তো লোকজন এসে আবার সেটাকে খোঁজাখুঁজি শুরু করবে। তো ওনারা পরের দিন এসে 7-5 না ভেবে ওনারা সরাসরি অন্যদিকে মাছ না ধরতে গিয়ে সরাসরি শ্মশানের মধ্যে নৌকা নিয়ে ঢুকে গেছে এবং শ্মশানের বিভিন্ন ঝোপঝাড়ের পাশ দিয়ে আলো দেখছে যে ওই মাছটা কোথায় পাওয়া যায়। কিন্তু ওই দিন ওই মাছটা ওনারা কোথাও পান নাই, তবে অন্যান্য কিছু ছোট ছোট মাছ, মাঝারি সাইজের কিছু মাছ ওনারা পেয়েছিলেন। তো ওনারা যখন মাছগুলো ধরে নিয়ে আসেন, তখন অন্যান্য যে মাঝিরা বলে যে কি ব্যাপার, তোমরা আজকে তো ভালোই মাছ পেয়েছো, কোথা থেকে পেলে? বলে যে শ্মশানের ভিতর থেকে ধরেছি। তখন আশেপাশের মাঝিদের সবাই তো ইন্টারেস্ট, হ্যাঁ মানে শ্মশানের মধ্যে মনে হয় মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যাবে অন্য জায়গা থেকে। পরের দিন সবাই মানে শ্মশানের দিকে যাওয়া শুরু করছে যে হ্যাঁ এখানে আমরা বড় বড় মাছ পাবো। এখন দেখা যাচ্ছে যে সবাই যাওয়ার ফলে ওনারা তো পড়ে গেছেন বিপদে, যে তাহলে মনে হয় বড় মাছটা অন্য কেউ, ওই মাছটা অন্য কেউ দেখে ফেলবে, তারা হয়তো ধরে ফেলবে আর কি। তো যাই হোক, বেশ কিছু লোকজন এসেছে। তো রাসেল ভাই এইখানে একটা বিষয় বলে রাখি, এই শ্মশানের মাছ যারা অন্য সাইডে একটু মাছটা ধরে শ্মশানের দিকে আসতো, তো মাছ পাওয়ার পরিবর্তে উল্টে আরো মাছ আরো নৌকা থেকে ফেলে দিতে হতো। কি কারণে? মাঝে মাঝে হঠাৎ করে ওই যারা মাছ ধরতে আসতো তারা ফিল করতো তাদের নৌকাটা আটকে গেছে,
সামনে এগোচ্ছে? হ্যাঁ, কোনো মতেই এক চুলো সামনে এগোচ্ছে না, না সামনে এগোচ্ছে না পিছোচ্ছে। আর নৌকা যদি নিচে কোনো কিছুর সাথে জড়িয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু মানে নৌকাটা মুভ করবে, রাইট, ওই জায়গাতে না আসলে মুভ করবে, কিন্তু নৌকাটা এমন ভাবে মানে পানির উপরে ছিল মনে হচ্ছে যে নিচের থেকে শক্ত কোনো কিছুর উপরে ওইটা একদম গেঁথে দেওয়া হয়েছে, মানে এক চুলো নৌকাটা নড়ছে না। তখন নিচে নেমেও কোনোভাবেই নৌকার নিচে মনে হয় কিছুই নেই, কিন্তু তারপরে কেন নৌকাটা এইভাবে? তখন মানে ওনারা শুনেছে যে কখনো যদি এরকম হয় তাহলে নৌকার কোনো মাছ টাছ হয়তো বা নিচে ফেলে দিলে নৌকাটা আবার স্বাভাবিকভাবে চলতে পারে। তো সত্যি নৌকা থেকে 2-3টা মাছ যদি ওই ধরা মাছ যদি নিচে ছেড়ে দেওয়া হতো, দেখলো মাছগুলো অদৃশ্য হয়ে গেছে, নিচে পড়েই মানে স্বাভাবিকভাবে তলিয়ে গেছে এবং নৌকাটাও স্বাভাবিকভাবে চলা শুরু করেছে। তখন দেখা গেল এই কথা যখন রটে গেল, যেটা শ্মশানের ভিতরে মাছ ধরতে গেলে নৌকা এরকম আটকে যাচ্ছে এবং যা মাছ ধরেছিল উল্টা আরো ফেলে দিয়ে সেখান থেকে চলে আসতে হচ্ছে। তখন দেখা গেল আর শ্মশানে কেউ মাছ ধরতে যাচ্ছে না। কিন্তু ওই যে ওনারা যারা প্রথম দিকে যারা ওই বড় মাছের সাথে যে নৌকাটা ছিল আর কি, রইসুদ্দিন ওনাদের নৌকা কখনো এই ধরনের সম্মুখীন হয়নি, যার কারণে ওনারা ওই বড় মাছটা খুঁজেই যাচ্ছিলেন। তো সত্যি একদিন বড় মাছটা ওনাদের আবার সামনে চলে আসে। আচ্ছা, তো যখন চলে আসার পরে ওনারা টেটাটা রেডি ছিল, ঠিক যখনই মারতে যাবেন হঠাৎ করে দেখেন যে মাছটা আবার অদৃশ্য হয়ে গেছে, কিন্তু ওনাদের নৌকাটা আবার ওই প্রথমবারের মতো আমাদের অভিজ্ঞতা যে আবার ওই ঠিক শক্তর মতো মনে নিচ থেকে কেউ ওটাকে আটকিয়ে রেখেছে। আচ্ছা, তখন একজনকে পাঠালেন যে তুমি একটু নিচে যাও, যে দেখো কি অবস্থা। তখন সেও খুব সাহসী ছিল, ওনার 4 জন ছিল মোটামুটি নৌকাতে, 4 জন। তো সে নিচে যাওয়ার পরে দেখে যে এই লোকটা আর উঠে আসছে না উপরে। তখন সবাই চিন্তিত হলেন, কি ব্যাপার, ডুব দিলে এতক্ষণে উঠে আসছে না, মানে সবাই খুব চিন্তিত হয়ে পড়লো এবং ওনারা ফিল করলো যে নৌকার নিচে কি যেন মনে হচ্ছে যে খুব একটা ধস্তাধস্তির শব্দ হচ্ছে। এবং কিছু সময় পরে হঠাৎ মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস ওই লোকটাকে ছুঁড়ে নৌকার উপরে ফেলে দিয়েছে এবং ওই লোকটার সমস্ত শরীরে মানে ক্ষত বিক্ষত হয়েছে, মনে হয় যে তাকে খুব মারাত্মকভাবে জখম করেছে আর কি। তো এই দৃশ্য দেখার পরে ওনারা খুব ভয় পেয়ে যান এবং যখন ওই লোকটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তখন কিন্তু আবার আসল ভাই ওই মাছটা আবার ভেসে ওঠে, একা একাই ভেসে ওঠে বড় মাছটা। তখন ওনারা চিন্তা করেন আর এটাকে ছেড়ে দেওয়া যাবে না। তখন কিন্তু ওই 5 ব্যাটারি মানে যে লাইটটা ছিল ওটা মাছের শরীরে মানে ধরে আর সাথে সাথে টেটা দিয়ে আঘাত করে। তো টেটা দিয়ে আঘাত করার সাথে সাথে মানে ওনারা যখন আস্তে আস্তে মাছটাকে টেনে তুলছিল পানির থেকে, যখনই উপরে তোলা হলো তখন ওনারা দেখলেন এই মাছ এটা আসলে আর মাছ না, ওই যে কিছুদিন আগে বছরখানেক আগে যেই কামলাটা মারা গিয়েছিল এটা আসলে সেই লোকটার মৃতদেহ। এই দৃশ্য দেখুন আর সাংঘাতিকভাবে ভয় পেয়ে যান, খুব চিৎকার চেঁচামেচি শুরু করেন, টেটা ফেলে দিয়ে। তখন আবার নৌকাটা স্বাভাবিক হয়ে গেছে, তখন তাড়াতাড়ি নৌকা নিয়ে ওখান থেকে বের হয়ে আসেন এবং ওই যে লোকটা প্রথমে জখম হয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কিন্তু রাসেল ভাই মানে জবান বন্ধ হয়ে যাওয়া যেটা বলি, উনি কিন্তু আর কথা বলতে পারতেন না এবং ওই সময় অস্ট্রেলিয়ার এই বন্যাতে মানে তাকে চিকিৎসা করানোর মতো কারণ অনেক দূরে নিয়ে যেতে হবে নৌকা দিয়ে, সেই আপনার রাজবাড়ী সদর হসপিটালে। এরকম অবস্থা আসলে ওইভাবে ছিল না, ওনার খুবই অবস্থা খারাপ ছিল। তো ওনাকে যখন বলা হয়েছিল তুমি নিচে কি করেছিলে, কি দেখেছিলে, তো উনি মানে ইশারা ইঙ্গিতে বোঝাতেন যে বড় আকারের একটা মানুষের মতো এবং উনি ওই লোকটা বারবার ওই রইসুদ্দিন এবং রহিমউদ্দিনের ওই ঘরটা দেখাতেন যেই ঘরে ওই সেই কামলাটা ঘুমাতো। আচ্ছা, তো এরপর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে যে ওই ব্যক্তিটা মারা যান, উনি মারাত্মকভাবে জখম ছিলেন, ওই ব্যক্তির সাথে আরেকজন যিনি ছিলেন উনিও অস্বাভাবিকভাবে মারা যান। অস্বাভাবিকভাবে বলতে হঠাৎ ওনার খুব জ্বর আসে, জ্বর আসার সাথে সাথে হয়তো বা ঘন্টাখানেক পরে উনি মারা যান। এরপর রইসুদ্দিন এবং রহিমউদ্দিন এই 2 ভাই বেঁচে ছিলেন। তো এই 2 ভাইয়ের ফ্যামিলির প্রত্যেকেই কোনো না কোনো ভাবে মানে বছর খানেকের মধ্যে তার ফ্যামিলির প্রত্যেকেই মারা যান। যখন ফ্যামিলির প্রত্যেকেই মারা যায় তারপরে এই 2 ভাই মানে বদ্ধ উন্মাদ হয়ে যায় এবং ওই এলাকাতে এই রইসুদ্দিন এবং রহিমউদ্দিন উন্মাদ হয়ে ঘুরে বেড়াতো, অনেকদিন এভাবে ঘুরে বেরিয়েছে। তো গত 10 থেকে 12 বছর হলো ওনাদেরকে আর দেখা যায় না, হয়তো বা কোথাও চলে গেছে বা জীবিত নাই এমন হতে পারে আর কি। তো রাসেল ভাই ওই যে লোকটা যিনি ওই কামলা দিতে এসেছিলেন আসলে উনি কোথা থেকে এসেছিলেন, উনি আসলে কি ছিলেন, উনি যে মারা গেলেন, মারা যাওয়ার পরে এই যে বড় মাছের একটা বিষয় যে তারপরে মাছের টেটা দিয়ে আঘাত করার পরে
তখন টেনে তোলার সময় দেখা গেল ওই লোকটারই মৃতদেহ, এবং তাকে এভাবে আঘাত করার পরে, মাছটাকে আঘাত করার পরে এই যে 4 জন ব্যক্তির অস্বাভাবিকভাবে মৃত্যু এবং 2 জনের উন্মাদ হয়ে যাওয়া, এটা আসলে ভাই একটা রহস্যই রয়ে গেছে আমাদের ওই অঞ্চলে, যেটা আমাদের ওই বিশেষ করে বালিয়াকান্দির আরকান্দি অঞ্চলে এটা মোটামুটি একটা পরিচিত একটা ঘটনা আর কি। এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট ওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে মানে পৃথিবীতে এরকম অদ্ভুত অনেক কিছুই আছে যে সমস্ত জিনিসের সমাধান পাওয়াটা আসলে খুব মুশকিল। আমরা শুধু শুনি এবং আমরা শুধু অবাক হই, আমরা বিস্মিত হই, কিন্তু কোনো কুল কিনারা পাই না।